আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সত্য একটা গল্প শোনাবো। একবারে সত্য, কোনো বানোয়াট গল্প নয়। বলতে গেলে তো কান্না চলে আসে, কিন্তু কান্না করলে আপনাদের গল্প শোনাবো কী করে বলেন তো? যেহেতু আমি শেয়ার করতে চাই। আমার জীবনে কাল রাত্রি বললে কম কিছু নয়, এর বড় কিছুই হবে। বাবা মা খুব ছোট থাকতে বিয়ে দিয়েছিলেন আমার। এই বিয়ে আমার কাছে কোনো দিন গ্রহণযোগ্য ছিল না, হয়নি, বাকি জীবনে কখনো হবেও না। বিয়ে পড়ানো পর্যন্ত সব কিছুই ঠিক ছিল, তারপরে আর কোনো দিন কিচ্ছু ঠিক ছিল না। ওই বিয়েটাকে আমি মানিনি, শেষ পর্যন্ত ডিভোর্স নিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি বেশ কয়েক বছর একা একা থাকার পর আমি ভাবি যে আমার আসলেই কিছু করা দরকার। আমারও তো একটা জীবন আছে, আমারও একটা লাইফ, অনেক চাওয়া পাওয়া থাকে না মানুষের। আমার দুলাভাই অনেক বিয়ের ঘর আনতো আমার জন্যে। আমি ডাইরেক্ট না করে দিতাম, বলতাম যে আসলে মানুষের জীবনে কয়বার বিয়ে হয়, একবারই তো হয়, তো আমি তো সেটা করে ফেলেছি, সংসার হয়নি বা করিনি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার ছিল। প্লিজ আপনারা কখনো আমাকে নিয়ে এই ধরনের যোগ করার চেষ্টাও করবেন না, বা আমি আর কোনো দিন বিয়ে শাদী করবো না, এভাবেই সবসময় বুঝ দিতাম সবাইকে। তো তারপরও দুলাভাই ঘুরে একবার আমার বিয়ের ঘর নিয়ে আসলো। উনি ইঞ্জিনিয়ার ছিলেন, আনম্যারিড ছিলেন, আর ওনার ফ্যামিলিতে 2 বোন ছিল, বৃদ্ধ মা ছিল, বোন দুটোরও বিয়ে হয়ে গেছিলো, ভাই একাই ছিল, পুরোপুরি নিজের পায়ে দাঁড়ানো একজন ব্যক্তি ছিল। সেটাকেও আমি নাকচ করে দিই। তারপরে একটা ডাক্তার, উনি বিধবা ছিলেন, মানে মহিলারা স্বামী মারা গেলে বিধবা বলে তাদেরকে, আর পুরুষের যদি স্ত্রী মারা যায় তাকেও তো বিধবাই বলে, তাই না? বিধবা ছিলেন, অনেক টাকা পয়সার মালিক ছিলেন, সফল ব্যক্তি ছিলেন, নাম ডাক যশ কোনো কিছুই কম ছিল না তার। তো আমার দুলাভাই ওই ঘরটাও আমার জন্য নিয়ে আসে। তো আমি মুখের উপরে না করে দিই। আমি বললাম যে দুলাভাই, আমি না তোমায় কতদিন বলেছি আমার এই বিয়ের ঘটকালি তুমি বন্ধ করো, আমি আমার লাইফে আর কখনো বিয়ে করব না। তো দুলাভাই আমাকে অনেক বোঝায়, দেখ এভাবে কি করে জীবন চলতে পারে, মানুষের জীবনে কি দুর্ঘটনা ঘটে না? ঘটে তো, আর দুর্ঘটনা তো মানুষের জন্যই বোকা। তোর কি মনে হয় না এবার কিছু করা দরকার তোর? তো আমি বললাম যে না, বিষয়টা তা না, আসলে আমি কেন যেন নিতে পারছি না ভাইজান, আপনি এসব বাদ দেন। তো আমাকে বলল, ঠিক আছে, কথাটা মনে রাখিস, জীবনে কিন্তু আর কোনো দিন বিয়ে করবি না, এটা কিন্তু বলছিস তুই। আমি বললাম হ্যাঁ, ফাইনালি করব না। এভাবে বলার পর ভাইজান, মোট 6টা ঘরের মধ্যে 2টা তো সরাসরি আসা যাওয়া দেখা সব কিছু মিটমাট হয়ে গেছিলো, কিন্তু আমি বিয়েতে আর রাজি হয়নি। লাস্টে উনি রাগ করে তো এই কথা বলেই দিল যে আর কোনো দিন তো বিয়ে করবি না বললি, ঠিক আছে চল আর দেখবো না। গেল। যাওয়ার পর আমি তখন 2014-তে আমি তখন ছিলাম কলকাতায়, চিংড়িঘাটায় অবস্থান করছিলাম তখন, যেহেতু আমি কানপুর যেতে পারি না। চিংড়িঘাটায় ছিলাম, চিংড়িঘাটা থেকে করলাম যে না, বাড়িতে যাওয়া উচিত। তো বাড়িতে গেলাম, যাওয়ার পর দেখি যে আমার মা আমাদের বাড়ির একটা ছেলেকে মানে খাওয়াচ্ছে, রাখছে। কেন? ছেলেটা এখন প্রবলেম চলতেছে, তাই খোঁজ খবর নিয়ে জানতে পারি যে ছেলেটা আমাদের গ্রামের সবথেকে প্রভাবশালী যে নাম আহসান চৌধুরীর ছেলে। তো
আমি বললাম, এত বড় লোক বাপের বেটা এখানে কী করছে? তাছাড়া আমি যা উপার্জন করি তোমাদেরকে সপ্তাহে সপ্তাহের বাজার সব কিছু হিসাব করে দেওয়া, এই জন্যই তো এত তাড়াতাড়ি শেষ হয়ে যায়। মূলত আমার এত টাকা পয়সা দিচ্ছি, এত বাজার দিচ্ছি, এটা খুঁজতে যে এটা বেরোয় আসে যে আসলে ওই ছেলেকে মা খাওয়ায় বা আলাদা করে ঘর নিয়ে দিয়েছে, সেখানে থাকে, সেটার ভাড়াও দিতে হয়। যেহেতু আমাদের বাড়িটা খুব ছোট, ওখানে রাখা ওনাকে সম্ভব ছিল না, তাই আলাদা একটা ঘর ভাড়া করে মা ওনাকে থাকতে দিয়েছিলেন আর খাওয়াতেন ফ্রিতে, যার কারণে মার মাসিক বাজারগুলো আগে ভাগে শেষ হয়ে যেত। তো আমি এসে দেখি এই অবস্থা। পরে আমি জিজ্ঞাসা করলাম, মা এসব কী হচ্ছে? বলতেছে এই সমস্যা, ছেলেটা নাকি বাড়িতে ওর বাবার কিছু সয় সম্পত্তি আর কি নষ্ট করেছে। বললাম, কিভাবে? বললো, ব্যবসা ধরেছে, লস খেয়েছে এই আর কি, এই জন্য ওর বাবা ওর বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি কই, তাই নাকি? বললো, হ্যাঁ। তখন আমি মাকে বললাম যে ব্যবসায় ব্যবসায় লাভ লস হতেই পারে, এর জন্য কি ছেলেকে মানুষ বাড়ি থেকে বের করে দেয়? এটা কেমন কথা বলো তো? মা তখন বলল, দেখ রে বাবা, সব বাবা মা তো আর এক নয়। থাক, আমাদের গ্রামেরই তো ছেলে, কি হবে বল? যতদিন ও সমস্যার সমাধান হয়নি, ততদিনও এখানেই থাক। আমি বললাম, তাই? তোর খাওয়া পড়া এসবে টাকা পয়সা লাগে না বলো? তুমি যাও তো, তোমাকে ফ্রি ফ্রি খেতে দেয় বা থাকতে দেয় কেউ? দেখো তো একটু। বললো, মারে, সারা জীবন তো আর সবার বিপদ থাকে না। ঠিক আছে, যেটা ভালো মনে করো সেটা করো, এই বললাম। বলার পর আমি ছেলেটাকে সহ্যই করতে পারতাম না একদম। তো আমি সপ্তাহে 2 দিন আসতাম মাকে দেখার জন্য। তো আমি যখন শুইতাম রুমের মধ্যে, তো দেখতাম যে টিভি চলতেছে, ওই ছেলেটাই চালাইতো। তো এক সময় এভাবেই কয়েকটা দিন যাওয়ার পর ও আমার ফোন নাম্বারটা চুরি করে নেয়। নেওয়ার পর মোটামুটি বেশ কিছুদিন আমাকে ফোনে বিশাল বিরক্ত করে। তো বিষয়টা বাবার কান পর্যন্ত চলে যায়। তো বাবা তো অনেক মানে হার্টফুল মানুষ ছিলেন উনি, এইসব একদম পছন্দ করতেন না। তো ওকে বের করে দিবে এরকম একটা মানে পরিস্থিতি ক্রিয়েট অলরেডি হয়ে গেছে। তো এখন ওই ছেলেটা আমার পা ধইরা কান্নাকাটি, কী যে একটা অবস্থা। বলতেছে, প্লিজ তুমি আমাকে বিয়ে করো। নিয়ে তো আমার মাথায় বাস। আমি বললাম, এটা কি বলতেছো? আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? তাছাড়া আমি জীবনে কখনো বিয়ে করব না। মানে ও আমাকে পুরাপুরি ব্ল্যাকমেল করলো। বিষ খাবে, আত্মহত্যা করবে, ফাঁসি দিবে, রেল লাইনের নিচে যেয়ে মাথা দিয়ে দিবে। অনেক, মানে অনেক অনেক অনেক, যে কেউ হলেই ইমোশন হতে বাধ্য। তো অনেক চিন্তা ভাবনা করলাম, যদি আমি ওর হাত না ধরি ওই মুহূর্তে ও নাকি আত্মহত্যা করবে, মারা যাবে, এই ধরনের বিষয়গুলো দিয়েও আমাকে ভালোভাবে ব্ল্যাকমেল করছিল। করার পর তখন পর্যন্ত আমি বুঝতে পারিনি যে ও আমার ইমোশন বা আমার চাওয়া পাওয়া নিয়ে খেলতেছে। তো এক পর্যায়ে আমি বললাম, ঠিক আছে, তবে আমার কিছু কিছু শর্ত আছে। আমি তো জীবনে ভেবেছিলাম যে আর কখনো বিয়েই করব না, তাহলে কখনো আমার বিশ্বাসের অমর্যাদা করবে না। তো বললো, না না, এটা কখনো সম্ভব না, আমি বেঁচে থাকতে করব না। তারপর আমি বিয়ে করলাম সবার বিরুদ্ধে, যে বাবা মা ভাই বোন সবাই, ভাইজান তো টিটকারি মারতেই থাকলো। আমি বললাম, ব্যাস, হয়ে গেছে হয়ে গেছে। তারপরে ও অনেক অসুস্থ ছিল, শারীরিক দুর্বলতা কিছুই ছিল না তার। আমি সব ট্রিটমেন্টগুলো করাইছি, করার পর মোটামুটি
তাকে আমি 1.5 মাসের মধ্যে পরিপূর্ণভাবে সুস্থ করে ফেলছিলাম। সুস্থ হওয়ার পর আরও 1.5 মাস তার সাথে আমার সংসার জীবন থাকলো। সব মিলিয়ে 3 মাসের সংসার তার সাথে আমার। কিন্তু জানতাম না এত স্যাক্রিফাইস, এত মহব্বত, এত ভালোবাসার মধ্যে, এই বেপনাহ মহব্বতের ভিতরেও এত বিশ্বাসঘাতকতা লুকিয়ে থাকবে, এত এত বেইমানি লুকিয়ে থাকবে, সেটা জানা ছিল না। আমি 1.5 মাসের সংসারে 1.5 মাসের অলরেডি অন্তঃসত্ত্বা। তো আমার স্বামী আমাকে বলল যে তুমি অ্যাবর্শন করায় নাও। তখন আমি তার মুখের দিকে তাকায় বললাম, কি বলো? আমি তো স্বপ্নই দেখছিলাম এরকম যে আমি তুমি বা আমি আমাদের একটা মেয়ে হোক, আমি অন্তঃসত্ত্বা, তুমি বলছো যে অ্যাবর্শন করো, এটা কি ঠিক বলো তো? তো বলল যে না, করাই ফেলো। ঠিক আছে, ওর কথা মোতাবেক আমি আমাদের দেশের বাড়িতে যাই, আমাদের গ্রামে একটা ডাক্তার আছে, ওনার কাছে যাই। যাওয়ার পরে ডাক্তারকে বললাম যে ডাক্তার তুমি বলে দিও যে অ্যাবর্শন কমপ্লিট। কারণ আমি ওষুধটা খেয়েই ফেলতাম। বাড়ি থেকে অনেকে আমাকে বলল যে তোর স্বামী তো বেশি দিন থাকবে না মনে হয়, ওর ভাব চরিত্র ভালো না, ও যে কোনো মুহূর্তে পলায়ন করবে। তো ওই অবস্থায় আমি অ্যাবর্শন না করায় ওরে বলে দিলাম, হ্যাঁ আমি অ্যাবর্শন করাই নিছি, সমস্যা নেই। আসলাম, আসার পর আমি ওর যে রূপটা দেখতে পাই সেটা ছিল এক ভয়ানক রূপ। যখন আমাকে বিয়ে করে তখন আমি জানতাম না ওর ঘরে স্ত্রী ছিল, বর শ্বশুর বাড়িতে বাচ্চা, যাদেরকে আমাদের গ্রামে কোনো দিনই আনেনি বা কেউই জানে না এই বিষয়টা। ও আমার কাছে এরকম লুকোচাপা করছে। আস্তে আস্তে আমার বিয়ের পরে আজকে বাবা ফোন দেয়, কালকে মা ফোন দেয়, পরশুদিন বোন ফোন দেয়। এভাবে বের হতে 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 বউ বাচ্চা সবই বের হয়ে গেল। ঠিক আছে, বের হয়ে গেছে, এখন ও তো আমাকে বিয়ে করেই ফেলছে, তাই না? ইনফ্যাক্ট আমি অন্তঃসত্ত্বাও। এভাবে এক কথায় দুই কথায় প্রতিদিনই দেখতাম ফোন আসতো। ফোনে মারাত্মক মারাত্মক লেভেলের কথাবার্তা হতো, শুধু আমাকে গালাগালি করতো, অথচ আমি এগুলোর কলকাতাও জানতাম না। পরে আমি ওকে প্রশ্ন করলাম, এসব কী হচ্ছে? ও আমার উপরে চেঁচাতো, কী হচ্ছে মানে, কী হচ্ছে মানে, কী কথা? হ্যাঁ, আমার মুরগি আমার বলতেছে কক, এই আর কি। তো এভাবে করে আমার ঘরের মধ্যে মানে আমার মামা বা বাবারা, এক পর্যায়ে বাবার রাগ ভাঙেনি। বাবা এখন পর্যন্ত তেমন একটা কথা বলে না। 3.5 বছর একদমই কথা বলেন নাই আমার সঙ্গে। তো আমি বাড়ি থেকে ফিরে আসার পর অনেক ঝগড়াঝাটি হতো, আর বনাবনি নাই দুজনের মধ্যে, শারীরিক সম্পর্ক তো আর হয়ই নাই। তো বাচ্চা তো আমি অপারেশন করি নাই। ও আমার ঘরে প্রায় 4 লাখের কাছাকাছি কিছু টাকা, অল্প কয়েক টাকা কম হবে, এই টাকাটা নিয়ে চলে গেছে আমার জীবন থেকেও, একদম হারাই গেছে। তো আমার মামারা সবাই ফোন টোন করে বলতেছে, বাবা তুমি কই? ও বলতেছে আমাকে বিয়ে করে নাই, এই সেই, বাচ্চা আমার না, অনেক অপবাদ দিছে আমাকে। তো জোর করে তো আর সংসার করা যায় না। তারপরে এক সময় আমি মানে শুধু পাগলের মতো রাস্তায় রাস্তায় পড়ে থাকতাম, এই বাচ্চাটা আমার পেটে। তারপর ওদের বাড়িতে গেলাম, যাওয়ার পর এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম। ওর মা বলতেছে 10 ভরি স্বর্ণ নিয়ে এসো, 10 লাখ টাকা নিয়ে এসো, তারপরে আমার ছেলের সাথে সংসার হয় কি না সেটা দেখবো। আমি বললাম তাই, ঠিক আছে। ওর বাপ বলতে, যাও যাও কোর্টে যেয়ে মামলা করে দাও। কোর্টে সত্যি এত টাকা কোথায় পাবো আমি? আর আমি যে ফ্যামিলি থেকে বসবাস করছি সেই ফ্যামিলিতে এত টাকা বা এত স্বর্ণ দেওয়া তো সম্ভবপর না। আর কাকে দিব? একটা বেঈমানকে, সেটা কি সম্ভব হয়? অনেক একতরফা চেষ্টা অনেক করছি আমি, হয় নাই। পরে বাচ্চাটাকে ডাইরেক্ট অস্বীকার করে দিতেছে।
পরে ওর বাবা বলতেছে কোর্টে বুঝবো, কোর্টে মামলা করে দিও। তো আমি বললাম যে আপনার ছেলে নাকি আমাকে বিয়ে করেনি, তো মামলা কীভাবে হবে কাগজ না থাকলে, বুঝছেন সেটাও। বলে হ্যাঁ হ্যাঁ কোর্টে বুঝবো, দেখবো, যাও। পরে আমি এসে কোর্টে মামলা করে দিয়েছিলাম। তারপরে 7.5 বছর পর ফিরে বলতেছে আমার জান, আমার ময়না, আমার প্রাণ, আমার মেয়ে সারা গ্রাম নিয়ে ঘুরতেছে, ওদের বলতেছে মেয়ে। হ্যাঁ, পরের দিন বলতেছে যে আমার মামলাটা হতে দাও। মামলাটা তুইলা নিছে আর পালাই গেছে। আইজও নাই, কাইলও নাই, পরশু নেই, তরশু নেই, নাই তো নাই, নাই নাই। আসলে প্রথমবার চলে যাওয়াটা ছিল, হ্যাঁ, মানে আমার বুকে গুলি করছে, ওইটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে সাইড দিয়ে বের হয়ে আমি বেঁচে গেছিলাম। দ্বিতীয়বারেরটা ছিল মানে আমি বেঁচে গেছি, আমাকে সরাসরি এখন সামনে দাঁড়িয়ে গুলিটা করো, সুযোগটা আমিই দিলাম না। তো একেই তো সবার কাছে হাসির খোরাক হয়ে গেছি, দ্বিতীয়বার ওকে অপশনটা দিয়ে আমার জীবনের মারাত্মক ভুলটা আমি আবারও করেছি। তো গল্পটা শেয়ার করার কারণ একটাই ছিল, আমি যে ভুলটা করছি আপনারা কেউ করবেন না প্লিজ। আর হ্যাঁ, ময়মুরব্বী যেটা বলে সেটা অবশ্যই শুনতে হবে, কারণ একটা সন্তানের জন্য তার বাবা মার কথাই হচ্ছে সর্ব এবং শ্রেষ্ঠ। সেটা কখনোই ভুলে গেলে চলবে না। আমি আমার বাবা মার অবাধ্য সন্তান ছিলাম, তাই আমার সঙ্গে এটা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। আর হ্যাঁ, এটা আমার জীবনের বাস্তব এবং চিরন্তর সত্য ঘটনা, এটা কোনো গল্প কাহিনী নয়। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।